11 মানে একাদশ শ্রেণীর জন্য আমি প্রথম চ্যাপ্টারটা বলছি। প্রথম চ্যাপ্টারটা শুধু নয়, আগে পুরো বিষয়টা বলে নিই যে কটা অধ্যায় রয়েছে, কোন অধ্যায় থেকে কেমন কোশ্চেন আসে। প্রথম অধ্যায় থেকে 8 নম্বর পর্যন্ত অধ্যায় রয়েছে। তার মধ্যে ফার্স্ট অধ্যায় আর লাস্ট অধ্যায় হচ্ছে শুধুমাত্র শর্ট কোশ্চেন আসবে, এমসিকিউ আর এসিকিউ। এখান থেকে কোনো রকম বড় কোশ্চেন আসে না। 2, 3, 4, 5, 6, 7 এই 6টা চ্যাপ্টারের থেকে শর্টও আসবে আবার ব্রডও আসবে। ফার্স্ট চ্যাপ্টার থেকে 3টে আসবে এসসিকিউ আর তিনটে আসবে এমসিকিউ। এই এমসিকিউ আর এসিকিউর জন্য সমস্ত চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে, মানে ফার্স্ট টু লাস্ট ভালো করে শর্ট কোশ্চেন খুঁটিয়ে পড়তে হবে। কারণ এখান থেকে যেহেতু ব্রড কোশ্চেন আসবে না, মাত্র 6 নম্বরের জন্য প্রায় 9 করেও 80টার মতো কোশ্চেন হবে। বই খুঁটিয়ে পড়তে হবে। এবার বই খুঁটিয়ে মানে প্রত্যেকটা লাইন ধরে দেখতে হবে যে কোন লাইনে কীরকম কোশ্চেন হয়। এবার ফার্স্ট চ্যাপ্টার শর্ট কোশ্চেন তো এইভাবে বলা সম্ভব নয়। যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে আমি প্রশ্নের অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো। ফার্স্ট চ্যাপ্টারটা বই খুঁটিয়ে পড়াই ভালো। আর সেকেন্ড চ্যাপ্টারে বড় কোশ্চেন থেকে আমি শুরু করব। আমি তবুও বলে দিচ্ছি ফার্স্ট চ্যাপ্টারে আমরা কি পড়ব। আমরা ফার্স্ট চ্যাপ্টারে জানবো যে ইতিহাস কি, মানে মানব সভ্যতার ক্রমবিকাশের ধারাই হচ্ছে ইতিহাস। মানব সভ্যতার ক্রমবিকাশের ধারা হচ্ছে ইতিহাস। হিস্ট্রি একটা কি শব্দ, ল্যাটিন শব্দ। এইগুলোই কিন্তু এসএকিউ বা এমসিকিউ আসবে। এরকম দিতে পারে, মানব সভ্যতার ক্রমবিকাশের ধারাবাহিক কাহিনী হলো কি, 4টে অপশান দিয়ে দিল হিস্ট্রি। আচ্ছা, হিস্ট্রি শব্দটি হলো ল্যাটিন, ফরাসি, গ্রিক, ইংরাজি, কোন ধরনের শব্দ, ওপরে টিক মারতে হবে, লাতিন শব্দ। আচ্ছা, লাতিন শব্দ কোথা থেকে এসছে? হিস্টোরিয়া থেকে এসছে। মানে কি, অতীত জীবনের সমস্ত ঘটনাগুলির পুঙ্খানুপুঙ্খ বিবরণ কি হচ্ছে প্রথম চ্যাপ্টারে রয়েছে। প্রথম চ্যাপ্টারে পড়ার মতো জিনিস আছে, কিন্তু শুধুমাত্র শর্ট কোশ্চেন আছে। কীরকম আছে? যেরকম প্রথম চ্যাপ্টারে শুধু কি কোশ্চেনগুলো একটু বলছি। এই যে যেরকম ইংরাজি হিস্ট্রি শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে উৎপন্ন হয়েছে? এইমাত্র আমি যেমন বললাম হিস্টোরিয়া শব্দ। হিস্ট্রি বলতে কি বোঝায়? আমি এটা বললাম মানব সভ্যতার ক্রমবিকাশের ধারাকে কি বলছে? ইতিহাস। এরকম। আচ্ছা, তারপরে হোয়াট ইজ হিস্ট্রি, গ্রন্থের রচয়িতা কে? তারপরে প্রাগৈতিহাসিক যুগের সময়কালকে কিভাবে ধরা হয়? এগুলো মানে বইগুলো রিডিং করলেই শর্ট কোশ্চেন পাওয়া যায়। এখানে পুরোটাই রয়েছে কি, কোন সভ্যতায় কোন ধরনের মানুষ ছিল, গুহা চিত্র, তারপরে হচ্ছে বিভিন্ন ঐতিহাসিকেরা কি বই লিখেছে, আমরা এই প্রথম চ্যাপ্টারে এই সবই জানতে পারবো। তারপরে বিভিন্ন লিপি সম্পর্কে ধারণা, এটা গেল প্রথম চ্যাপ্টার। আচ্ছা, সেকেন্ড চ্যাপ্টারে আমরা পড়ব হচ্ছে সমস্ত সভ্যতা আর হচ্ছে যুগ বিভাজন হচ্ছে, আমরা জানি এই মানব সভ্যতায় ধারাবাহিকতার যে কাহিনী, এটাই হচ্ছে ইতিহাস। এই ইতিহাসের যুগকে মানে 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, একটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, একটা হচ্ছে ঐতিহাসিক যুগ। যেটা প্রাগৈতিহাসিক যুগ সেটা হচ্ছে প্রস্তর যুগ। প্রাগৈতিহাসিক যুগ সেটা হচ্ছে কি, প্রস্তর যুগ। প্রস্তর যুগের আবার 3টে ভাগ, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ আর নব্য প্রস্তর যুগ। আবার হচ্ছে প্রায় ইতিহাস যুগ। এই সময়টা প্রায় ইতিহাসটা বলতে আমরা হরপ্পা সভ্যতা সম্পর্কে আমরা আগেও ছোটোবেলায় কিছুটা জেনেছি। আর ঐতিহাসিক যুগ এটা হচ্ছে বৈদিক যুগ আর পরবর্তীকালের ঘটনা। তাহলে আমরা এখন জানলাম যে ইতিহাস কি এবং ইতিহাসের যুগ বিভাজন ক যুগে ভাগ করা যায়? 3টে, প্রাগৈতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ আর ঐতিহাসিক যুগ। একদম প্রাগৈতিহাসিক যুগ, যেখানে মানুষের কোনো লিখিত বিবরণই পাওয়া যাচ্ছে না, মানে তখন তো পেন খাতা বইয়ের আবিষ্কার হয়নি। তখন কি হচ্ছে, প্রত্নতত্ত্ববিদরা বিভিন্নভাবে মাটি খনন করে জিনিসপত্র আবিষ্কার করে তার উপর নির্ভর করে ইতিহাস রচনা করেছে। এই প্রাগৈতিহাসিক যুগটা মেনলি হচ্ছে প্রস্তর যুগ। প্রস্তর যুগের আবার 3টে ভাগ, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ আর নব্য প্রস্তর যুগ। তারপরে হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ। প্রায় ঐতিহাসিক যুগটা হচ্ছে শুধুমাত্র হরপ্পা সভ্যতা। আচ্ছা, আর ঐতিহাসিক যুগটা হচ্ছে বৈদিক যুগ আর বৈদিক যুগের পরবর্তী পর্যায়।
এইবার দেখা যাচ্ছে যে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ আর নব্যপ্রস্তর যুগ, এই সব প্রস্তর যুগের বিভিন্ন বৈশিষ্ট্য ছিল। যেমন প্রাচীন প্রস্তর যুগের বিভিন্ন বৈশিষ্ট্য আছে যেগুলো মানে মেনলি স্কুলে প্রশ্নে আসে। সেগুলো হচ্ছে সেই সময় মানে মাটি খুঁড়ে যে সমস্ত প্রত্নতত্ত্ববিদরা জিনিস আবিষ্কার করেছিল তার উপর নির্ভর করে ইতিহাস রচনা করতো। যেরকম লিপি, তারপরে হচ্ছে মুদ্রার ওপর বিভিন্ন নকশা বা বিভিন্ন, যেমন সমুদ্রগুপ্ত বীণা বাজাচ্ছে, এ থেকে আমরা কি ভাবতে পারছি যে সমুদ্রগুপ্ত ছিলেন মানে সঙ্গীত প্রিয়। এই মুদ্রার থেকে তার ওই পরিচয় পাওয়া যাচ্ছে যে তিনি সঙ্গীতের ওপর তার খুব আকৃষ্ট ছিলেন। তার মানে কি, মুদ্রাটা আমাদের ইতিহাস মানে সমুদ্রগুপ্তের ইতিহাস রচনার জন্য জানা যাচ্ছে। তারপর হচ্ছে সেই যুগের মানুষেরা যে বিভিন্ন দ্রব্য সামগ্রী ব্যবহার করত তার ওপর নির্ভর করে ইতিহাস রচনা হচ্ছে। এখন মেনলি কোশ্চেন আসে হচ্ছে বিভিন্ন যুগের বৈশিষ্ট্য, যেরকম হচ্ছে আচ্ছা, প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার প্রণালী সম্পর্কে আলোচনা করো, এটা একটা কোশ্চেন। আচ্ছা, দেখা যাচ্ছে যে সেই যুগে মানুষের পাথরের তৈরি অস্ত্রশস্ত্র ও জিনিসপত্র দিয়ে নানা কাজ চালাতো, তাকে প্রস্তর যুগ বলা হতো। মানে সেই প্রাচীনকালে মানুষেরা পাথরের যে সমস্ত জিনিসপত্র দিয়ে কাজ চালাতো তাকে বলছে কি প্রস্তর যুগ। ধাতুর যুগের আগে অর্থাৎ 50,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রায় 7,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই যুগ স্থায়ী হয়েছিল। এই যুগে মানুষ এবড়ো খেবড়ো, ভোঁতা, অমসৃণ পাথরখণ্ডকে অস্ত্র হিসেবে ব্যবহার করত। তার মানে হচ্ছে যে যুগের মানুষ পাথরকে অস্ত্রশস্ত্র এবং জিনিসপত্রের কাজে ব্যবহার করেছিল তাকেই বলছে কি প্রস্তর যুগ। এই যুগে পাথরের, তখন তো মানুষের মাথায় অতটা বুদ্ধি ছিল না, তাই সেই যুগে মানুষেরা পাথরগুলো কী ছিল, এবড়ো খেবড়ো, ভোঁতা, এই ধরনের পাথরও তারা ব্যবহার করত। এই সময় মানুষ কৃষিকাজ জানতো না, তারা কি দলবদ্ধভাবে কি বিভিন্ন পশু শিকার করত। এই সময় মানুষেরা কি হচ্ছে কৃষিকার্য, তখন তো কৃষিকার্য সেই রকম কিছু জানা ছিল না, তাই তারা দলবদ্ধভাবে কি করত, শিকার করতো। তাহলে দেখা যাচ্ছে যে যে যুগের মানুষেরা পাথরের জিনিস দিয়ে মানে জিনিসপত্র, অস্ত্রশস্ত্র এইসব তৈরি করতো তাকে বলা হচ্ছে প্রস্তর যুগ। এই যুগের মানুষেরা কি করত, মানে ভোঁতা, এবড়ো খেবড়ো, কোনো শেপ নেই, এই ধরনের জিনিসপত্র দিয়ে কি করত, শিকার করত এবং দলবদ্ধভাবে থাকতো। এবং তারা কি করত, বিভিন্ন পশু শিকার করে জীবনযাপন করত। তাদের বাসস্থান ছিল কি, প্রাচীন প্রস্তর যুগে মানুষেরা মূলত ছিল মানে খাদ্য সংগ্রহ করত, খাদ্য সংগ্রাহক, মানে গাছের ফলমূল পেড়ে খেত, এরকম। তাদের কোনো স্থায়ী বাসস্থান ছিল না। তাহলে আমরা যে কোশ্চেনটা করছি সেটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানো লেখো। যেটা প্রথমে বললাম সেটা হচ্ছে ভূমিকা। এখন হচ্ছে সেই যুগের মানুষরা কী ধরনের, কোথায় বসতি স্থাপন করেছিল, কীভাবে বসবাস করত। প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা ছিল মূলত কি খাদ্য সংগ্রাহক, তারা খাদ্য সংগ্রহ করত, উৎপাদক নয়, খাদ্য সংগ্রহ করে। এটার পয়েন্ট হচ্ছে প্রথমে ভূমিকা, ভূমিকার পর হচ্ছে বাসস্থান। তাদের কোনো স্থায়ী বাসস্থান ছিল না, মানে ঘরবাড়ি তো ছিল না, তারা খোলা আকাশের নিচে বসবাস করত। এবার কি কোনো সময় তারা যখন খুব বড় পড়তো তখন কি হতো, পাহাড়ের গুহায় গিয়ে থাকতো, কোনো সময় গাছের কোঠরও গিয়ে থাকতো। এইভাবে তারা কি করত, আস্তানা তৈরি করত। তাহলে প্রথমে ভূমিকা, ভূমিকার পর কি বললাম, বাসস্থান। বাসস্থানটা আর একবার বলে দিই, প্রাচীন প্রস্তর যুগের মানুষের কোনো বাসস্থান ছিল না, তারা ছিল মূলত হচ্ছে খাদ্য সংগ্রহ, মানে খাদ্য সংগ্রহ করে খেত। তাদের স্থায়ী বাসস্থান ছিল না, তারা কি খোলা আকাশের নিচে থেকে বসবাস করত। এবং কোনো সময় যখন প্রচণ্ড বৃষ্টি বা বরফ, ঠান্ডা লাগতো তখন তারা কি করতো, গুহায় চলে যেত, নয়তো গাছের কোঠরে গিয়ে বসবাস করত। এবং তারা ঝুপড়ির মতো জায়গায় গিয়ে বসতি স্থাপন করতো। তাহলে প্রতিটা প্রশ্ন, যাদের ইতিহাস পড়তে ভালো লাগে না বা কিছু মুখস্থ করলে, প্রথমে চোখের মধ্যে পড়াটাকে ভাসিয়ে নিতে হবে, যে সেই সময় কীরকম আদিম মানুষরা কীরকম করতো, কীরকম খোলা আকাশ, এইটা মাথার মধ্যে
গেঁথে গেলেই নিজেরাই গল্পের মতো করে লেখা যায়। তাহলে ফার্স্ট পয়েন্ট বললাম আমি কি, বাসস্থান। সেকেন্ড পয়েন্ট হচ্ছে জীবিকা। পশু শিকার করে পশুর মাংস সংগ্রহ করাই ছিল প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা। তারা কৃষিকার্য কিন্তু জানতো না, আমি প্রথমেই বলেছি। তাহলে কি করতো, পশু শিকার করে। পশু শিকারটা কি করে করতো, সব দলবদ্ধভাবে। তাহলে পশু শিকার করে মানুষ পশুর মাংস সংগ্রহ করাই ছিল প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা। প্রথম দিকে ছোট আকারের প্রাণী শিকার করলেও তারা কি করতো, আস্তে আস্তে দলবদ্ধভাবে বলগা, হরিণ, বাইসন এইসবগুলো তারা শিকার করতো। যেহেতু আগুনের ব্যবহার জানতো না, তাই জন্য তারা কাঁচা মাংসই খেত। এছাড়া কি ফলমূল সংগ্রহ করতো, পাখির ডিম সংগ্রহ করে খেত। তাহলে প্রথম হচ্ছে ভূমিকা, তারপরে বাসস্থান, এরপর হচ্ছে জীবিকা। জীবিকাটা আর একবার বলছি, পশু শিকার ছিল কি প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা। কি ছিল, পশু শিকার, একদম কৃষিকার্য নয়। কিন্তু তারা কি করত, প্রথম দিকে কি করত, প্রাণী শিকার করত। কিন্তু বড় বড় প্রাণীগুলো শিকার করার জন্য তখন তারা দলবদ্ধ হয়ে শিকার করত। কি করত, বাইসন, বলগা, হরিণ, এটা একার পক্ষে সম্ভব নয়, তাই দলবদ্ধভাবে করত। আগুনের ব্যবহার যেহেতু জানতো না, তাই তারা কি করত, কাঁচা মাংস খেত। এছাড়া পাখির ডিম, ফলমূল সংগ্রহ করেও জীবিকা নির্বাহ করত। তাহলে হচ্ছে বাসস্থান গেল, জীবিকা গেল। এবার হচ্ছে হাতিয়ার। প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রথম দিকের হাতিয়ার ছিল একদম সাদাসিধে, একদম ভূমিকাতে বলেছি। তারা কোনো শেপ জানতো না, ছুচলো টাইপের জানতো না, এবড়ো খেবড়ো, ভোঁতা এই টাইপের ওরা কি করতো, হাতিয়ার ব্যবহার করতো। পাথরগুলো ছিল এবড়ো খেবড়ো, কোনো তীক্ষ্ণ ছিল না। আচ্ছা, এছাড়া সেই সময় তারা পাথর দিয়ে বল্লম, ছুরি এইসব তৈরি করেছিল। আচ্ছা, এটা গেল হচ্ছে হাতিয়ার। এবার হচ্ছে পরিধান, কী ধরনের জিনিস পরতো। বস্ত্র পরিধান সভ্যতার অন্যতম নিদর্শন। তবে প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা বয়নবিদ্যা জানতো না, মানে বুনতে জানতো না। তারা তখন কি করতো, মানে শীত নিবারণের জন্য পশুর চামড়া পরতো, গাছের ছাল পরতো, পাতা পরতো। এইভাবে তারা কি করতো, নিজেদের শরীরকে ঢাকতো এবং লজ্জা নিবারণ করতো। সমাজবদ্ধ জীব কি, প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা সমাজের গড়ন ঠিক কেমন ছিল এটা কিন্তু জানতো না। তাই তারা কোনো সময় সংঘবদ্ধভাবে থাকতো, কখনো আবার আলাদা আলাদাও থাকতো। মানে তাদের জীবনই ছিল কি যাযাবর টাইপের। আচ্ছা, সেই সময়ের মানুষেরা, প্রাচীন প্রস্তর যুগের মানুষের মধ্যে কোনো মানে ভাষা, সেই সময় বেশিরভাগ মানুষেরা সব ইশারায় কথা বলতো, মানে উচ্চারণ করতো কিন্তু পারতো না, কিন্তু ভাষার মাধ্যমে আকার ইঙ্গিতে তাদের মনের ভাবটা প্রকাশ করতো। এই সময় গুহাচিত্রের ব্যবহার হয়েছিল। সেকেন্ড, তার পরের পয়েন্ট হচ্ছে গুহাচিত্রের ব্যবহার। প্রাচীন প্রস্তর যুগের মানুষ আঁকতে শিখেছিল। কি, তারা পশুর হাড় ও শিং দিয়ে গুহার দেয়ালে চিত্র অঙ্কন করতো। পশুর হাড় আর শিং দিয়ে, মানে ঘষলেই তো, পাথরের গায়ে ঘষলেই তো একটা আলাদা সে মানে কালার নয়, মানে সাদা সাদা হয়ে যায়, এই দিয়ে এইভাবে ওরা আঁকতো। এবার হচ্ছে যেরকম হচ্ছে ভারতের ভীমবেটকা গুহাচিত্র, ফ্রান্সের চিত্র, তারপর হচ্ছে স্পেনের আলতামিরা গুহাচিত্র, এখানে তারা কি করেছিল, গুহাচিত্রের নিদর্শন আমরা পাচ্ছি। এইভাবে দেখা যাচ্ছে তাদের জীবন ছিল পুরোটাই অনিশ্চিত। তারা কোনো সময় খাবার তাদের জুটতো, আবার কোনো সময় জুটতো না। এইভাবে পুরাতন প্রস্তর যুগ ধীরে ধীরে সমাপ্তি ঘটে এবং উদ্ভব হয় একটা নতুন যুগের, যেটাকে বলা হয় মধ্যপ্রস্তর যুগ। তাহলে আজকে আমি শুধুমাত্র পড়লাম প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রা। আমি এটা আবার একটা গল্পের মতো বলে দিচ্ছি যাতে মাথায় ঢুকে যায়। তাহলে যে যুগের মানুষেরা শুধুমাত্র পাথরের জিনিস ব্যবহার করতো, সেইটাকে বলা হচ্ছে প্রস্তর যুগ। এই যুগের মানুষের পাথরের অস্ত্রশস্ত্রগুলো ছিল কি এবড়ো খেবড়ো, কোনো ছুঁচালো বা শেপ ছিল না। এই সময়কার মানুষেরা দলবদ্ধভাবে শিকার করত। বাসস্থান কি ছিল, ওরা কি হচ্ছে, কোনো ঘর বাড়ি তো ছিল না, তাই খোলা আকাশের নিচে থাকতো। এবং যখন খুব ঠান্ডা ঠান্ডা লাগতো বা বর্ষা হতো বা বরফ পড়তো, তখন ওরা গিয়ে নায় পাহাড়ে থাকতো, নায় কোনো গাছের কোঠরে গিয়ে থাকতো বা ঝুপড়ি টাইপের তৈরি করতো। এরপর ছিল কি, তাদের জীবিকা ছিল প্রথম হচ্ছে পশু শিকার করা। তারা কখনো কখনো একা একাও শিকার করতো, আর যখন বলগা, হরিণ বা বাইসন শিকার করতো তখন দলবদ্ধভাবে একসাথে, কারণ একা লড়াই করা সম্ভব না ওদের সাথে। এবার যেহেতু ওদের অস্ত্রশস্ত্র এবড়ো খেবড়ো ছিল, মানে ছুঁচলো ছিল না, তারপরে ওরা আগুনের ব্যবহার জানতো না বলে কাঁচা মাংসই খেত।
এছাড়া পাখির ডিম খেত, ফলমূল সংগ্রহ করে খেত। হাতিয়ার বলতে কি ওই যে এবড়ো খেবড়ো কোনো ছুঁচোরও ছিল না, তা সত্ত্বেও তারা মোটামুটি ওই ভোঁতাই, ছুরি, তারপরে হচ্ছে বল্লম, এইসব মানে তৈরি করেছিল। বস্ত্র তারা বুনতে জানতো না, ওই জন্য গাছের ছাল পরতো, আবার পাতাও পরতো, আর পশুর চামড়াও পরতো। তারা সেই সময় সমাজবদ্ধভাবে একসাথে থাকা এইসব কিছু জানতো না, কিন্তু কোনো কোনো সময় দলবদ্ধভাবেও থাকতো, কোনো কোনো সময় আবার একাও থাকতো। আচ্ছা, সেই সময় ভাষা তো জানতো না, ওই জন্য তাদের মুখ থেকে উচ্চারণের চেষ্টা করতো, কিন্তু ইশারার মাধ্যমে তাদের মনের ভাবটা প্রকাশ করতো। এই সময় তারা কি গুহা চিত্র অঙ্কন করা শিখেছিল, কি পশুর হাড়, তারপরে পশুর শিং দিয়ে ওরা গুহার মধ্যে আঁকতো। আমি কতগুলো নাম বলেছি, যেমন ভীমবেটকা গুহা, স্পেনের আলতামিরা গুহা, চিত্রগুলো নির্মাণ করেছিল। যাই হোক, প্রাচীন এইসব মানুষের জীবনযাত্রা ছিল অনিশ্চিত, তারা তো কোনো একসঙ্গে দলবদ্ধভাবে থাকতে পারতো না, কৃষিকার্য শেখেনি। এইভাবে ধীরে ধীরে যখন এই যুগটা শেষ হলো, তখন একটা নতুন যুগের উদ্ভব হলো, সেটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগ। আজ আমি এইটুকুই পড়ালাম, নেক্সট দিন আমি মধ্যপ্রস্তর যুগটা পড়াবো। এইখানে পড়াটা আমার পড়াগুটা যদি কেউ শোনো, তোমাদের যদি কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা থাকে আমাকে মানে কমেন্ট করো, আমি নিশ্চয়ই অ্যান্সার দেব। আর পয়েন্টসগুলোও তো আমি বললাম, যেমন ভূমিকা, বাসস্থান, জীবিকা, হাতিয়ার, পরিধান, সমাজবদ্ধ জীব, ভাষার উদ্ভব, গুহাচিত্রের ব্যবহার, উপসংহার, এই মোটামুটি 8 নম্বরের কোশ্চেনে 8টা পয়েন্ট দিতে হয়। আমি পয়েন্টসগুলো বলে দিলাম, বিভিন্ন বই দেখে তোমরা লিখতে পারো, আমার কথাটা ভালো করে শুনো, দিয়ে নিজেরা মনে মনে আওড়েও অবশ্যই পারবে। এবং নেক্সট দিন আমি মধ্যপ্রস্তর যুগটা পড়াবো। আজকে এইটুকুই থাকলো। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানিও, আমি বলে দেবো। আর ইতিহাস ভয় পাওয়ার কিছু নেই, সবাই খুব ভালো পারবে, শুধু গল্পটা ভালো করে বুঝবে, কখনো বানিয়ে লিখবে না, নিজের মনের ভাবটা প্রকাশ করবে, আর সাবজেক্টটাকে ভালোবাসার চেষ্টা করবে। থ্যাংক ইউ।